এবং তার সঙ্গে যে খলিলের সঙ্গে যে তার একটা অ্যাফেয়ার হয়েছে এটা নিয়ে মানে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হলো। তো তখন মহিলা যখন বললো, এবং তাদের একটা প্রতিবন্ধী, তখন তার বয়স ছিল 10 বছর, সেটা পত্রপত্রিকা ছিল বলে আমি জানি ব্যাপারটা, এবং আমি এটা আচ্ছা। ঘটনাটা পুরো অবহিত। তো তখন আপনার এই ওই মহিলার স্বামী বেঁকে বসলো যে না, তুমি কিছুতেই যেতে পারবা না, আমার এই ছেলেকে ঘরে রেখে, মানে এটা নিয়ে তাদের মধ্যে প্রচুর গন্ডগোল। একদম সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষের সপ্তাহখানেক আগে এটা নিয়ে যখন চরম তাদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়, তখন স্বামীটা তাকে বাড়িতে ফেরার পরে তাকে গুলি করে মেরে ফেলে, এবং সে নিজেও আত্মহত্যা করে। ও। ভয়াবহ ঘটনা, কেমন? আচ্ছা, এই কথাটা আমি ফেব্রুয়ারি 2 তারিখে লিখেছি আমার লম্বা পোস্টে এগুলা। জি 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 জি। আমি, আমার কথা হলো যে ডক্টর ইউনূস যখন তাকে এই অ্যাপয়েন্টমেন্টটা দিল, তখন তার ব্যাকগ্রাউন্ড সে চেক করবে না? যে এই লোকটা, ঠিক আছে, মেধা তো খুবই ভালো কথা, হ্যাঁ, তো মেধা হইলে কি আপনি যে কোনো অপরাধ করবেন এবং পার পেয়ে যাবেন? আমি বলছি না যে সরাসরি সে জড়িত, কিন্তু সে ছিল মূল ঘটনার এটা। এবং তার চেয়েও ভয়াবহ যে ঘটনাটা ঘটেছে, সে ওই খুন খুন এবং সুইসাইডের পরপরই, মার্ডার সুইসাইড যেটাকে বলে, সে ওই ঘটনা জানার পরপরই মেয়াদ শেষ হওয়ার আগেই সে মানে দেশ থেকে পালিয়ে চলে গেছে, আচ্ছা বুঝলেন? আচ্ছা, মেয়াদ মানে যখন উনি চলে গেলেন তখনও উনি মানে এই চাকরিতে ছিলেন এখানকার? হ্যাঁ, তখন ওই চাকরি। 3 মাসের যে ইয়েতে কন্ট্রাক্টে আসছিল, রাইট কেমন? রাইট রাইট, ওই তো কন্ট্রাক্ট শেষ যখন হওয়ার এই আগে চলে গেছে। এই ঘটনা ঘটার পরে সে জি। তড়িঘড়ি করে দেশ থেকে চলে গেল, কেমন? তো এখন কথা হলো যে আমি আমার পোস্টে লিখেছিলাম যে সাংবাদিকদের তো মেন কাজ হলো একটা এই ধরনের ঘটনাকে উদ্ঘাটন করা, তাই না? তো যদিও আজকে থেকে 24 বছর আগের ঘটনা, কিন্তু যেহেতু মামলাটা হয়েছিল তেজগাঁ থানায়, তো নিশ্চয়ই সেখানে একটা কিছু রেকর্ড, একটা অস্বাভাবিক মৃত্যু যদি হয়, তো থানা থেকে তো মামলা হয় না একটা, যে তারা সেখানে যায় এবং এত বড় একটা ঘটনা। তো যে কোনো সাংবাদিক, সত্যিকার অর্থে যদি সাংবাদিক এই দেশে থাকতো, তো এগুলোকে ইনভেস্টিগেট করে তার পত্রিকায় ছাপতো অথবা টিভি চ্যানেলে দিত। কেউ কিচ্ছু করে না, বুঝলেন? আমার খাস কষ্ট লাগে, এখন তো সাংবাদিকতা স্বর্ণ যুগ হওয়ার কথা, কত রকম জিনিস রিপোর্ট আছে এখন, যেগুলো আগের সরকারের আমলে করতে পারেনি, কিন্তু এখন তো করতে পারে। তো এদের মুশকিলটা হলো, আমার দুঃখ লাগে আমার এই সাংবাদিক মানে ভাই ব্রাদারদের জন্য বা বোনদের জন্য। এদের মধ্যে এই প্রত্যেকটা গভর্নমেন্ট এদেরকে নানান রকমের প্রলোভন দিয়ে এমন ভাবে করেছে, এরা সাংবাদিকতার যে মূল দায়িত্ব সেটা ভুলে গেছে। এখন চিন্তা করে যে আগের আমলে তো প্রেস সেক্রেটারি হইতাম, কিংবা ওয়াশিংটনে প্রেস মিনিস্টার হইতাম, দিল্লিতে যেতাম, লন্ডনে যেতাম, ডক্টর ইউনূস এসে সেই একই কাজ করছে। আমার কথা জি হলো যে আপনি সাংবাদিকদের এইভাবে করাপ্ট করতেছেন কেন? এটা তো আপনার কাজ না। এখন বলবে কি, ওইখানে ওইখানে তো পোস্টিং দেওয়া লাগবে, ঠিক আছে, ইনফরমেশন মিনিস্ট্রি যারা আছে তাদেরকে দেন, যারা আগে ছিল যে, কেমন? আর ওইখানেও তো তেমন কোনো, তাদের যে তেমন কোনো কাজ নাই সেটাও আমি মানে আমার একটা পোস্টে উল্লেখ করেছিলাম যে সাংবাদিকদের পদ পদবি, প্রেস মিনিস্টার, এগুলো দিয়ে কি হয়, এগুলো তো আমার নিজের চোখে দেখা। লন্ডনেও দেখেছি, দিল্লিতে দেখেছি, ওয়াশিংটন, নিউ ইয়র্ক। এখন কথা হলো যে এরা যাবে ওখানে, যে ওই কিছু ওই মানে কি বলে, বেতন ভাতা নেবে, নিয়ে কিছু পয়সা কড়ি বানিয়ে আবার চলে আসবে, এবং তারপরে কোনো কাজ নেই তাদের, দে হ্যাভ অ্যাবসলিউটলি নো ওয়ার্ক। তো আমার কথা হচ্ছে যে কোন সাংবাদিক এই এই এত বড় একটা ঘটনা যে ঘটলো, এটা নিয়ে কেউ ইনভেস্টিগেশন করবে না। আমি জি। বলছি না যে খলিল সেখানে প্রত্যক্ষ ভাবে আমার কথা হলো যে মামলাটা তো, মামলার যে কি হয়েছিল, এটা এই ঘটনাটা ঘটলো, যে ঘটনাটা তো ঘটেছে, এটা তো আমি তো 100% নিশ্চিত। এবং পরে আমি চিন্তা করলাম, অনেক দিনের ব্যাপার, এই আমার ওই পোস্ট দেখার পরে আমাকে 3 জন ফরমার অ্যাম্বাসাডার ফোন করেছে, এই খলিলের সিনিয়র কলিগ যারা, তারা প্রত্যেকে বলছে যে ঘটনা সম্পূর্ণ সত্য, সেইগুলাই করছে, কেমন? তো আমার কথা জি। হলো, তাকে আপনারা আমাদের আমাদের লায়োনাইজ করতেছেন। জি, কিছু বলছিলেন? না, আমি বলছি যে না, ঠিক আছে, আপনি আপনি শেষ করুন, তারপরে আমি মানে শেষ না, করি। আমি আমাদের বললাম সময় ফুরিয়ে যে, যাচ্ছে। না আমি, হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপনার ডক্টর ইউনূসের কাছ থেকে তো আমরা অনেক কিছু ভালো আশা করেছিলাম, কেমন? তো আপনি যোগ্য লোককে বসাবেন 100 বার, আমরা চাই রোহিঙ্গা সমস্যার সমাধান হোক, অবশ্যই, হ্যাঁ, তারপরে ভারতের সঙ্গে যে সম্পর্ক ইয়ে আছে এটা মানে শীতল,
এটা তো আমাদের নিজের, আমরা তো খুশি হব তাতে। আমাদের তো অখুশি হওয়ার কিছু নেই। এগুলো তো আমাদের জাতীয় স্বাদ। কিন্তু আপনি তখন এটাকে ফুলায় ফাঁপায় মানে প্রমাণ করার চেষ্টা করতেছেন যে খলিল সাহেব যে একটা মানে যুগান্তকারী সব সমস্ত কাজ করে ফেলতেছেন, কিন্তু কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। তারপরে শফিকুল আলম তার পোস্টে লিখেছে যে আমরা যখন খাওয়া দাওয়া করতেছিলাম লাঞ্চের সময়, তখন খলিল সাহেবকে দেখলাম উনি ওই ইন্ডিয়ার যে ন্যাশনাল সিকিউরিটি অজিত দোভালের কাছে গেছে, যে ওনা তার সাথে কথাবার্তা বলছে। তো ন্যাচারালি অজিত দোভালের আপনি, আমি সেই ছবিটা দেখেছি আর কি, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারবেন যে মানে সে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিল না। সে একতরফা হয়তো বলে যাচ্ছিল ঠিক আছে আমাদের সাথে আমরা বলবো, এটা হতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যেভাবে জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে যে সে একটা বিশাল কর্মকর্তা, এবং তার ইন্টারভেনশনের জন্য সবকিছু